আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থীরা, আগামী পরীক্ষা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আর এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রে মাঝে একদিন বন্ধ রয়েছে। এই একদিনের ব্যবধানে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ 10টি চ্যাপ্টার পড়ে যেতে হবে। ফিজিক্স প্রথম পত্রের এই 10টি চ্যাপ্টার খুব কম সময়ে কীভাবে শেষ করবে সেই বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি তোমাদের সামনে। তোমরা আশা করি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে এবং সাথে নোট করবে কোন কোন বিষয়ের কথা আমি উল্লেখ করেছি। প্রথমত আমাদের পরীক্ষা দেওয়ার জন্য যেই 5টি সিকিউ আনসার করতে হবে, 8টি সিকিউ দেওয়া থাকবে আর প্রথমে 25টি এমসিকিউ থাকবে। এটি তোমরা সবাই জানো। বলার কারণ হচ্ছে এই যে 50টি মার্ক, 50টি মার্কের যে বন্টন সেটি কীভাবে আসতে পারে বা কতটুকু কমন পড়তে পারে সে বিষয় সম্পর্কে আমি প্রথমেই বলবো তোমাদের। সো সিকিউর বেলায় আমরা যেই 5টি সিকিউ, 5টি সিকিউতে 5টি মার্ক হচ্ছে ক বিভাগ। এই ক বিভাগ সরাসরি তোমরা যেই বোর্ডসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো পড়লে তোমরা সরাসরি কমন পাবা আশা করি। তারপরে আসি খ বিভাগ। খ বিভাগ হচ্ছে যেটাকে আমরা বলি অনুধাবনমূলক। এই অনুধাবনমূলক প্রশ্ন পারতে হলে তোমাকে বইয়ের একেবারে অধ্যায়ের বেসিক জানতে হবে। তারপরেও তুমি বোর্ডসের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, যদি কমন পড়ে যায় তো ভালো। এছাড়া আসলে অনুধাবন লেখা যায় যদি তোমার অধ্যায় সম্পর্কে ধারণা থাকে। তারপরে হচ্ছে গ বিভাগ, যেটাকে আমরা বলি প্রয়োগমূলক। প্রয়োগমূলকটা শিক্ষার্থীদের ভালো মার্ক ওঠানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আমি মনে করি। কেননা 5টি কোয়েশ্চেনে 3×5=15 মার্ক থাকবে। আর এটি কেন বলছি যে খুব সবাই মার্ক ওঠাতে পারে কম সময়ে বা সহজভাবে, এর কারণ হচ্ছে গ বিভাগে কিন্তু সরাসরি, যেহেতু ফিজিক্সের গাণিতিক পার্টটা বেশি, সবই গাণিতিক পার্ট বলতে গেলে, গ বিভাগটা সরাসরি উল্লেখ করে দেয় কি নির্ণয় করতে হবে। বলে দেয় যে বিচরণকাল বের করো, অথবা কোণের মান নির্ণয় করো, পাল্লা বের করো, জড়তার ভ্রামক বের করো, লেমডা অক্ষাংশে গ্র্যাভিটির মান কত, এরকমভাবে উল্লেখ করে দেয়। অথবা যে যে আরও অধ্যায় আছে যেগুলো, সব অধ্যায় থেকে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি দু একটু উদাহরণ দিলাম। এই অথবা বলতে পারে যে শিশিরাঙ্ক নির্ণয় করো, এরকম সরাসরি উল্লেখ করা দেয়। এর মানে হচ্ছে তোমাকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো বিগত সময় এসেছে সেই ম্যাথে যে কোয়েশ্চেনগুলো বারবার করেছে সেগুলোর সূত্রগুলোকে তোমাকে ভালোভাবে মুখস্থ করে যেতে হবে। তবে ওখানে কিন্তু সূত্র প্রতিপাদন করে বের করার সময় নেই, তোমাকে সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে হবে। এটা গ বিভাগের জন্য। গ বিভাগ উল্লেখ করে দেয় এটা নির্ণয় করা, তা তোমাকে বলেই দিচ্ছে কী নির্ণয় করতে হবে। তুমি শুধু সূত্র জানতে হবে, তোমাকে যেই উদ্দীপকের যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশন বুঝলে এবং কি মান দেওয়া রয়েছে সেটি বুঝলে তোমার জন্য আনসার করে একেবারেই সহজ গ বিভাগ। অর্থাৎ গ বিভাগে 3×5=15 মার্ক, আর ক বিভাগ যদি তুমি 5টা মুখস্থ দিতে পারো 5 মার্ক, 15×5=20 মার্ক। তারপরে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। উচ্চতর দক্ষতামূলকটা হচ্ছে কোনো কোনো অধ্যায়ের উচ্চতর দক্ষতামূলক বুঝতে একেবারেই সহজ, আবার কোনো কোনো অধ্যায়ের ক্ষেত্রে বোঝার একটু কঠিন হয়। তবে ভালো বেসিক থাকলে অবশ্যই পারা সম্ভব। তো আমি অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের যেই যে টপিকের যেই কনসেপ্টগুলোর নাম বলবো সেগুলো তোমরা নোট করবে, সেগুলো করলে আশা করি হয়ে যাবে। আমি ভেক্টরে আসি। ভেক্টর একটি বড় একটি চ্যাপ্টার, তোমরা জানো। ভেক্টরে যারা ডট গুণ এবং ক্রস গুণ পারে তাদের এক অংশ, মানে 40% একেবারে কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। যেমন ভেক্টর এ এর উপর বি এর উপাংশ, অথবা বি এর উপর এর উপাংশ যদি এ বি ভেক্টর হয়, ভেক্টর মান দেওয়া থাকে, অথবা পি কিউ ভেক্টর দেওয়া থাকলে পি এর উপর কিউ এর উপাংশ, কিউ এর উপর পি এর উপাংশ, লম্ব উপাংশ, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। অথবা কোণ নির্ণয় করো, মান নির্ণয় করো। ভেক্টরদের পরস্পর লম্ব হওয়ার শর্ত কী, বা ভেক্টরদের পরস্পর লম্ব হলে, দুটি ভেক্টর লম্ব হলে একটি মান বের করতে বলতে পারে। কোণের মান নির্ণয় করো, লব্ধি ভেক্টর নির্ণয় করো, এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। ভেক্টরত্রয় একই সমতলে অবস্থান করে কিনা, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, আয়ত একক ভেক্টর, উলম্ব একক ভেক্টর। যারা আসলে অধ্যায়টা পড়েছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছে। এই যে নির্ণয় করা যেই বিষয়গুলো, এগুলো ডট গুণ ক্রস গুণ তুমি জানলে ভেক্টরের সকল বিষয়গুলো তুমি খুব কম সময় বের করতে পারতেছো। ভেক্টরের একটা টাইপ গেল। আরেকটা টাইপ হচ্ছে তোমাকে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই 3টা জিনিস কীভাবে বের করে সেটা জানতে হবে। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট থেকে কিন্তু 4 মার্কের কোয়েশ্চেনও এসে থাকে। যেমন বলে যে ভেক্টর দ্বয় সলিনয়েড হবে কিনা, ভেক্টর সলিনয়েড হবে কিনা, চৌঙ্কাকৃতির হবে কিনা, ঘূর্ণনশীল হবে কিনা, অঘূর্ণনশীল হবে কিনা, বা সংরক্ষণশীল হবে কিনা। তাহলে তোমরা জানো যে সলিনয়েড হওয়ার জন্য তোমাকে কী করতে হবে, ডাইভারজেন্স করতে হবে। ভেক্টর এর গুণন বের করতে, অর্থাৎ কাল বের করতে হবে তখনই যখন বলে যে অঘূর্ণনশীল হবে কিনা বা সংরক্ষণশীল হবে কিনা। তারপর তোমরা গ্রেডিয়েন্ট বের করার নিয়ম জানো। তো এই বিষয়গুলো একেবারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দু একটা করে সিকিউ করে গেলেই কিন্তু
হয়ে যাবে আশা করি। এগুলো সিকিউ অনেক দেওয়া রয়েছে, বিগত সালে অনেক এসেছে। পরবর্তীতে আরেকটা টাইপ হচ্ছে তোমরা যেটাকে বলো নদী এবং নৌকা। নদী ও নৌকার ক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু খুবই সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বিশেষ বিস্তৃতি বা এরকম আনলিমিটেড কিছুই না। এখানে তোমরা জানো যে নদীর গতিপথ পরিবর্তন করা যায় না। নদীর ক্ষেত্রে নদীর যেই আমরা অনুভূমি উপাংশ বলি, উলম্ব উপাংশ বলি, অর্থাৎ খুব কম সময়ে মাঝে অপর পারে পৌঁছাতে কি উপায় অবলম্বন করবে, যে টেন থিটা ইকুয়াল ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখানে উপরে যেই অংশটা তোমরা জানো যে লবের অংশটা বড় হয়, লবের উপাংশ, আর হরের উপাংশটা ছোট হয়, যেটা হচ্ছে টেন থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স। এই সূত্রকে অনুসরণ করে তোমরা জানো যে লম্ব বাই ভূমি বলি আমরা। সেখানে নৌকার লব্ধি আসতে পারে, নৌকার লব্ধি বেগের মান নির্ণয় করা, অথবা মাঝে কী ব্যবস্থা অবলম্বন করে অপর পারে ঠিক সোজাসুজি পৌঁছাতে পারবে, বা তোমার জন্য তোমার বন্ধু নদীর অপারে অপেক্ষা করছে একটা সময় ধরে, নির্দিষ্ট সময় ধরে, তুমি তার সাথে দেখা হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা, এই ধরনের কোশ্চেনগুলো করে থাকে। আবার দেখা যায় নদীর পাড়ের বিস্তার বের করতে বলতে পারে। তো এগুলো মূলত উপাংশ জানলেই হবে, যে বি এক্স আর বি ওয়াই, ডি ইকুয়াল বিটি। তোমরা জানো যে নদীর বেগটা সমবেগ ধরা হয়। তো এইভাবে যদি তোমরা, এবং বৃষ্টিতে ছাতা ধরার ক্ষেত্রে কোণ নির্ণয়, বৃষ্টিতে ছাতা ধরার যে কোণ নির্ণয় বা কত কোণে ধরলে বৃষ্টিতে রক্ষা পাওয়া যাবে, এই কয়টা টপিক যদি তুমি করতে পারো, ব্যাকটর আশা করি তোমার কমপ্লিট হবে। তারপরে আসি গতিবিদ্যা। গতিবিদ্যাটা দীর্ঘ 7-8 বছর পর, মানে একেবারে অনেক বছর পরে এই গতিবিদ্যা ওদের সংযুক্ত হয়েছে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা চ্যাপ্টারটা বলতে পারি। এটা করতেই হবে তোমাদের। গতিবিদ্যার যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতিবিদ্যার প্রাসের যে অঙ্কগুলো আছে, প্রাসের ক্ষেত্রে পাল্লা নির্ণয়, বিচরণকাল নির্ণয়, সর্বাধিক উচ্চতা নির্ণয় এবং লব্ধিবেগ নির্ণয়। লব্ধিবেগ নির্ণয় তোমাদের এখানে যেহেতু বর্তমানে যে বিশ্বকাপের উন্মাদনা চলছে, ফুটবল ক্রিকেট দিয়ে কিন্তু এই অঙ্কগুলো আসে। এই অঙ্কগুলো কিন্তু তৈরি হয় মতো ফুটবল ক্রিকেটের ক্ষেত্রে বেশি উপযোগী। তাহলে তোমরা এই কটা বিষয় পারবা, বিচরণকাল, পাল্লা, প্রাসের যে প্রক্ষেপকের যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোতে যে ম্যাথগুলো রয়েছে শুধু 19 সালে বোর্ডগুলো করলে এনাফ। যেহেতু এখানে নতুন কোনো বোর্ড নেই, 19 সালে বোর্ডগুলো করবা, তবে সেক্ষেত্রে প্রশ্নটা ভালোভাবে বুঝে নিবা। এই প্রাসটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তারপর রয়েছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান গতিবিদ্যার একটা বিষয় একটু উল্লেখ করি। গতিবিদ্যায় তোমরা নিউটনিয়ান যেই টপিকগুলো রয়েছে, নিউটনিয়ান বলবিদ্যা, সেখানে নিউটনিয়ান মেকানিক্সও পাইবা, সমস্যা নেই, আশা করি এই পর্যন্ত হয়ে যাবে। নিউটনিয়ান মেকানিক্স পরবর্তী হতে চ্যাপ্টার 4। এই চ্যাপ্টারে তোমাদের যে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে, আমরা রৈখিকের বেলায় যে যত টপিকগুলো পড়েছি, রৈখিক বেগ, তারপরে রৈখিক ত্বরণ, রৈখিক বেগের রৈখিক ত্বরণ, তারপরে ভরবেগ, এই যে সরণ, এই বিষয়গুলো আছে, এগুলো কৌণিকে যে কনভার্ট করা, তোমরা জানো কৌণিক ভরবেগ হচ্ছে এল, তারপরে কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক সরণ হচ্ছে থিতা। এই যে বিষয়গুলো রয়েছে, এই টপিকগুলো খুব ভালো করে করবে, এটা একটা পার্ট। যেমন বলে যে পাখার সুইচ বন্ধ করার পর পাখা কতবার ঘুরবে, কতবার ঘুরে থামবে, যে বিষয়গুলো আছে এগুলো তোমরা একটু করবা। একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ। গত বছর এসেছে, ব্যাংকিং কোণের টাইপটা পড়ে যাবে, এটা এমসিকিউ তো আসে। ব্যাংকিং কোণের ক্ষেত্রে ফর্মুলা মাত্র দুইটা, তোমরা জানো, একটা হচ্ছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ, আর একটা হচ্ছে শুধু ব্যাংকিং কোণ। এই দুটা টাইপ হলো, যেহেতু আমি এখানে তোমাদেরকে যে কৌণিকের ক্ষেত্রে, মানে রৈখিক এবং কৌণিকের ক্ষেত্রে একটা টাইপ বলেছি, এল ইকুয়াল আই ওমেগা, ওমেগা ইকুয়াল টু পাই এন বাই টি, এস ইকুয়াল আর থিতা, এস ইকুয়াল টু, মানে যেটা আছে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ স্কোয়ার। তো এটা তোমরা ইউরে ওমেগা নট দিলে ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ রৈখিক বেগের মধ্যে সম্পর্ক বি ইকুয়াল ওমেগার। তো এই টপিকের ম্যাথগুলো করবা, আশা করি এখানে এই টাইপ থেকেও আসতে পারে। যদি এই টাইপ থেকে প্রশ্ন আসে, এখানে তো অন্য টাইপ অ্যাড করতে পারবে না। তো এই একটা টাইপ রয়েছে। আরেকটা বলেছি ব্যাংকিং কোণ, রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ, দুর্ঘটনা ঘটবে কি না, কত কোণে গেলে রাস্তা দিয়ে নিরাপদে যাওয়া যাবে, এই বিষয়গুলো থেকে একটা কোয়েশ্চেন করবা, কত ভেগে গেলে নিরাপদে রাস্তা পার হতে পারবে। আরেকটা টাইপ হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক টাইপটা আনলিমিটেড একটা টপিক, যেখানে জড়তার ভ্রামক যে কোনো শেপের জন্য আমরা জড়তার ভ্রামক বের করতে পারি। জড়তার ভ্রামকের জন্য কমন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা বৃত্তের জন্য জড়তার ভ্রামক পড়বা, বৃত্তের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তারপরে আয়তাকার বস্তুর ক্ষেত্রে পড়বা, আয়তাকার বস্তুর প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তারপরে
যে মধ্যবিন্দু লম্ব সমদ্বিখণ্ডকে যেই অঙ্কগুলো রয়েছে এই টাইপটা খুব ভালো করে করবা, আশা করি তোমাদের এর ভিতরেই কমন পড়বে। নিউটনের বলবিদ্যা আরেকটা টাইপ রয়েছে যেটা তোমরা মাধ্যমিকে পড়ে এসেছো, সেটি হচ্ছে মিলিত বেগ নির্ণয়, স্থিতিস্থাপক সংঘর্ষ যেটা আছে, যে গতি শক্তি সংঘর্ষের পূর্বে গতিশক্তি সংঘর্ষের পরে গতিশক্তি সমান হলে স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষের পূর্বে গতিশক্তি আর সংঘর্ষের পরে গতিশক্তি যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে এটাকে বলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই টাইপটা পড়বা। আর মিলিত বেগ নির্ণয় কীভাবে করে, আশা করি এখানে নিউটনের মেকানিক্স তোমাদের হয়ে যাবে। পরবর্তীতে আছে কাজ শক্তি ও ক্ষমতা। এটা বেশি একটা টাইপ নেই এখানে, তোমরা এখানে নদী কুয়া সম্পর্কিত যে টপিকগুলো রয়েছে, যে গড় সরণ নির্ণয় করি আমরা সাধারণত ডাব্লিউএল এমজিএস, তোমরা জানো এই হচ্ছে গড় সরণ। আবার এখানে একটি কুয়ায় কতটুকু পানি আছে তার ভর বের করতে হলে আমরা লিখি এম ইকুয়াল রবি বি ইকুয়াল পাই আর স্কয়ার ইস। যারা এই টপিকগুলো পড়ছো তারা আশা করি বুঝতে পারছো। যদি কোনো টপিকে সমস্যা হয় বা আমার কথা বুঝতে অসুবিধা তোমরা কমেন্ট করো, আমি আনসার করবো। তো এখানে যে কাজশক্তি ক্ষমতার তোমরা একটা টাইপ পড়বা সম্পূর্ণ কুয়া টাইপের অথবা কর্মদক্ষতা টাইপের, যে ইঞ্জিন দ্বারা পানি সেচ করতে পারবে কিনা, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে অর্ধেক পানি কুয়া খালি করার পরে, তোমাদেরকে টাইপ দিয়ে দিয়েছি যে সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে তোমরা কীভাবে করবা, সম্পূর্ণ কুয়া থেকে অর্ধেক পানি খালি করার ক্ষেত্রে কীভাবে করবা, অর্ধেক থেকে অর্ধেক করার ক্ষেত্রে কীভাবে করবা, অর্ধেক থেকে সম্পূর্ণ খালি করার ক্ষেত্রে কীভাবে করবা, অথবা 1/4 অথবা 1/3 বললে কীভাবে ম্যাথগুলো করবা। এই বিষয়গুলো সম্পর্কে আমি একটা তোমাদেরকে নোট দিয়েছি ছোটো, আশা করি মনে আছে অনেকের। আরেকটা টাইপ আছে এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে, স্প্রিংটা কিন্তু একটা লিমিটেড একটা ব্যাপার। স্প্রিংয়ের গতিশক্তি প্রত্যয়নী বল, তোমরা জানো প্রত্যয়নী বল এফ ইকুয়াল কে এক্স, যেটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, তারপরে হাফ কে এক্স স্কোয়ার তোমরা জানো। আর এখানে কাজ শক্তি ক্ষমতার আরেকটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি কীভাবে নির্ণয় করা হয় বা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে বা দ্বিগুণ হবে, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, বা যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র পালিত হয় কিনা। আর এখানে তোমাদেরকে বিভিন্ন ট্রায়াঙ্গেল বা শেপ দিয়ে অথবা দালানের চূড়া দিয়ে তোমাদেরকে উপাংশের কিছু ম্যাথ আসতে পারে, কারণ তোমরা জানো যে কাজ 3 প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, তার সাথে রিলেটেড তাই আসতে পারে। আশা করি কাজ শক্তি ক্ষমতা এগুলো টাইপ দেখলে তোমাদের কমন পড়বে। তারপরে আসি ষষ্ঠ অধ্যায়, যেটা তোমরা জানো যে মহাকর্ষ ও বিকর্ষ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায়টা একদম সহজ, আর এটা তোমাদের তোমরা যদি মহাকর্ষ কাকে বলে অভিকর্ষ কাকে বলে এই সংজ্ঞাগুলো পড়ো এবং কেপলারের সূত্র পড়ো, কেপলারের সূত্রটা খুব ইম্পর্টেন্ট, কেপলারের তৃতীয় সূত্রটা মোর ইম্পর্টেন্ট। তোমরা এগুলো যদি পড়ো আশা করি কমন পড়বে। আর মহাকর্ষ অভিকর্ষ মূলত যে বিভিন্ন অঞ্চলে গ্র্যাভিটি নির্ণয়, তোমরা জানো যে ভূপৃষ্ঠে গ্র্যাভিটি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, এই উচ্চতায় গ্র্যাভিটি জি এম বাই আর প্লাস এস হোল স্কোয়ার অথবা জি আর স্কোয়ার বাই আর প্লাস এস হোল স্কোয়ার, এই গভীরতায় গ্র্যাভিটি জি আর স্কোয়ার বাই আর মাইনাস এস হোল স্কোয়ার অথবা জি এম বাই আর মাইনাস এস হোল স্কোয়ার। তোমরা আশা করি বুঝতে পারছো। আরেকটা গ্র্যাভিটি রয়েছে, সেটা হচ্ছে লেমডা অক্ষাংশের ক্ষেত্রে গ্র্যাভিটি নির্ণয়। লেমডা অক্ষাংশের গ্র্যাভিটি হচ্ছে জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার লেমডা। আশা করি বুঝতে পারছো। এই অধ্যায়ে আরও রয়েছে যে আমরা যে উপগ্রহ বলি, কৃত্রিম উপগ্রহ যেটাকে বলে স্যাটেলাইট, এই কৃত্রিম উপগ্রহের বেগ, একটা বস্তু পৃথিবী থেকে সর্বনিম্ন কত বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে আর ফিরে আসবে না, এই যে মুক্তিবেগ, এই মুক্তিবেগটা খুবই ইম্পর্টেন্ট। মুক্তিবেগে তোমরা সূত্র জানো, √2gr আছে, √2gm/r আছে, √gm/r প্লাস এইচ আছে। এই সূত্রগুলো কখন কোনটা ব্যবহার হবে তুমি বুঝতে পারবে, কারণ তোমার মান, তোমার যে উপকরণ, তোমাকে যেই মানগুলো দেয়া থাকবে সেগুলোর উপর ভিত্তি করে ফর্মুলা নিতে হবে। তাহলে বললাম কি, কৃত্রিম উপগ্রহ, বিভিন্ন অঞ্চলে গ্র্যাভিটি নির্ণয়, এবং একটি কৃত্রিম উপগ্রহকে আমি কত উচ্চতায় রাখলে সেটি ভূস্থির উপগ্রহ হবে, বা ওই ভূস্থির উপগ্রহ হওয়ার শর্তটা কি, এই বিষয়গুলো যদি জানো তাহলে মহাকর্ষ অভিকর্ষ একেবারেই সহজ, একেবারেই সহজ, একেবারেই সহজ। এখানে আরেকটা ম্যাথ আসতে পারে, যেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব নির্ণয়। এই কটা টপিক দেখবা, এবং বস্তুটিকে একটি গ্রহ থেকে অপর গ্রহে নিতে বা এক জায়গা থেকে নিতে যে কৃতকাজ, এই সূত্রটি রয়েছে সেই সূত্রটি পড়বা। তাহলে আশা করি মহাকর্ষ বিকর্ষ এবং কমপ্লিট হবে। তারপরে আসি পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তিক গতি এর ভিতরে ষষ্ঠদের সাথে একটা তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই পদার্থের গাঠনিক ধর্মটা আগে অল্প কিছু টপিক ছিল, এখন যেহেতু ফুল সিলেবাস, এখন আরও কিছু টপিক অ্যাড হয়েছে। আমি সবগুলোই বলি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন পয়সনের অনুপাত নির্ণয়। তোমরা জানো পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে পয়সনের অনুপাত। আর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক রাশি, ধ্রুবককে কী বলা হয়? পয়সনের অনুপাত বলা হয়। পয়সনের অনুপাতের কোনো একক নেই, মাত্রা নেই। পয়সনের অনুপাতের মানের একটা লিমিটেশন আছে, যে কত থেকে কত হয়। তোমরা জানো -1 থেকে 0.5 পর্যন্ত।
+0.5 পর্যন্ত, তোমরা জানো এটা। আর এখানে ইয়াং মডুলাস খুবই ইম্পর্টেন্ট, ইয়ং এর গুণাঙ্ক আমরা যেটা বলি, কারণ এটা হচ্ছে স্থিতিস্থাপকতা কার বেশি হবে, কৃত্রিমপন্থী বেশি মজবুত হবে, এটা দ্বারা বের করে। 4 মার্কে বলে যে কোন রড দ্বারা বাড়ি নির্মাণ করা বেশি মজবুত হবে, শক্তিশালী হবে। তারপরে হচ্ছে শক্তি রয়েছে, একক আয়তন স্থিতিশক্তি রয়েছে বা বিভব শক্তি আমরা বলে থাকি বা কাজ বলে থাকি, ঠিক আছে। তারপরে তোমরা এখানে পড়বা পীড়ন বিকৃতি অনুপাত, পীড়ন পর্বা বিকৃতি পর্বে। আরেকটি টপিক, এই রিলেটেড আরেকটি টপিক হচ্ছে পয়সা অনুপাত তো গেল, ইয়াং মডুলাস বলা হয়েছে, কাজ একক আয়তনে বলা হয়েছে, ঘাপগুণ পীড়ন গুণ বিকৃতি। তাহলে এখানে আরেকটা টাইপ বলতে যে ভার অসহভার, এই ধরনের একটা কোয়েশ্চেন আছে যে অসহভার নির্ণয় করার ক্ষেত্রে কী হয়। তোমরা এগুলা একবার করে একটা করে প্রতিটা অংশ থেকে একটা করে ম্যাথ করলে আশা করি হয়ে যাবে। তারপরে যেই টপিকটা আগে ছিল না সেটা বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তোমরা জানো যে পৃষ্ঠটানের সূত্র T=H/ρg/2 cos θ কোণ দেয়া থাকলে। আর এখানে পৃষ্ঠটানের সাথে সান্দ্র বল, সান্দ্রতাঙ্ক, প্রান্ত বেগ, এই কটা রিলেটেড, মানে এই কটা মিলিয়ে ম্যাথগুলো করে যাবা। এখান থেকে যে কোশ্চেনটা প্রায় করে যে পানি বিশুদ্ধ হবে কিনা, তোমরা জানো যে পানির বিশুদ্ধতার মানদণ্ড রয়েছে, যে ঘনত্ব 1000 হয়। তারপরে বিশুদ্ধ পানির সান্দ্রতাঙ্ক, সান্দ্র বল, তুমি দেখা যায় যে চাইলে ঘনত্ব বের করে করতে পারো। বিশুদ্ধ পানির পৃষ্ঠটানও ফিক্সড থাকে 72 ইন্টু সামথিং ইন্টু 10^3 মেবি। তো জানো এই মানগুলো যে দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি যে বের করবা সেক্ষেত্রে পানির বিশুদ্ধ হবে কিনা, কী মান বের করলে বিশুদ্ধ হবে জানতে হবে না। সো এখানে পৃষ্ঠটানের সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ, T=H/ρg/2 cos θ, সান্দ্র বল স্টোকসের সূত্র যেটা 6/8 RB, প্রান্ত বেগ V=2r² - σ/g/9 এটা। এই যে ম্যাথগুলো, এগুলো কিন্তু আগে ছিল না, অর্থাৎ এগুলো বেশি গুরুত্ব দিতে হবে। তো এই কটা বিষয়, এই কটা টাইপ করে গেলে আশা করি কমন পড়বে। পরবর্তীতে আসি পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক গতির ভিতরে তোমরা ষষ্ঠদের সাথে ব্যাপক একটা মিল পাবে, কারণ এখানে পর্যায়ভিত্তিক গতির ভিতরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে দোলকগড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেটি ধীরে চলবে কিনা, এই ধরনের ম্যাথগুলো আসে, ঠিক আছে। কোথায় ধীরে চলবে, কোথায় দ্রুত চলবে, বা ধীরে চলার ক্ষেত্রে কীভাবে বের করে, পর্যায়কাল কীভাবে বের করে, দ্রুত চলার ক্ষেত্রে 30 সেকেন্ড সময় হারাইলে কীভাবে T2 বের করতে হয়, এই ম্যাথগুলো করলে আশা করি কমন পড়বে। এই একটা টাইপ পর্যায়ভিত্তিক গতি, আরেকটা হচ্ছে সরল দোলক, খুবই ইম্পর্টেন্ট। সরল দোলক আর হচ্ছে পাহাড়ের চূড়া, এই ধরনের টাইপের অঙ্কগুলো করবা। সরল দোলক বলতে এখানে যেই সরল দোলকের ক্ষেত্রে তোমরা জানো যে দোলনকালের সূত্র রয়েছে T=2π√L/g, T=2π√m/k। এটা যদিও এই ষষ্ঠদের সাথে মিল করে অঙ্ক আসে যে গ্র্যাভিটি নির্ণয় করতে হয়, এই যে 4টি যে সূত্র বলেছি। আর এখানে বিশেষ করে তোমরা যে স্প্রিংয়ের ক্ষেত্রে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করলে আশা করি কমন পড়বে। তো এই ছিল আমাদের অষ্টম অধ্যায় পর্যায়ভিত্তিক গতির যে টপিকগুলো। তারপরে আসি তরঙ্গ অধ্যায়। তরঙ্গ অধ্যায় দীর্ঘ 7-8 বছর ধরে ছিল না, তোমরা তরঙ্গ অধ্যায়টা খুব ভালো করে করবে। তরঙ্গ অধ্যায়ের ক্ষেত্রে তোমরা জানো যে ছোটো ছোটো মানগুলো আসতে পারে, তরঙ্গের যে সমীকরণ রয়েছে, তরঙ্গের প্রতিটি সমীকরণ ভালো করে পড়ে যাবে। সমীকরণের সাথে সমীকরণ তুলনা করে যে ম্যাথগুলো আছে, কম্পাঙ্ক নির্ণয়, কৌণিক বেগ নির্ণয়, তারপরে বিস্তার নির্ণয়, এগুলো করলে আশা করি কমন পড়বে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই তরঙ্গের অনুনাদ সৃষ্টি হওয়া, অর্থাৎ তরঙ্গের যে উপরিপাতনের নীতি, সেটা পড়লে সেই ম্যাথটাও আসতে পারে, সেটা তোমরা গুরুত্ব দিবে। এই অধ্যায়ের ক্রিটিক্যাল ম্যাথই হচ্ছে সেটা, যেটা দেখা যায় তোমরা সরলীকরণ ঝামেলা করো, যেখানে ত্রিকোণমিতিক ফর্মুলা রয়েছে, অর্থাৎ তরঙ্গের সমীকরণের সাথে মিলিয়ে যেই ম্যাথগুলো আসে সেগুলো তোমরা করবা, আশা করি কমন পড়বে। তারপরে হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটি হচ্ছে অন্যান্য অধ্যায়ের সাথে এটার কোনো মিল নেই, এই অধ্যায়টা এককভাবেই আসে। তোমরা জানো যে অধ্যায়ে যদি আমি তোমাদেরকে দুইটা ভাগে ভাগ করে দিই, তাহলে সেটাকে এমনভাবে বলতে হয়, একটা হচ্ছে গ্যাসীয় যে সমীকরণগুলো রয়েছে, তোমরা জানো বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসাক, তারপরে গ্রাহাম রয়েছে, গ্রাহামের ব্যাপন সূত্র তোমরা জানো, তারপরে আরএমএস বেগ, ঠিক আছে। তারপরে হচ্ছে স্বাধীনতার মাত্রা, গড়মুক্ত পথ, এটা একটা টাইপ। তোমরা পরিবেশ রসায়ন যারা পারো তারা জানো যে এই অধ্যায়ের সাথে খুবই মিল রয়েছে। আরেকটা টাইপ হচ্ছে যে ডুবুরি সংক্রান্ত, তোমরা জানো যে এখানে যে উপর থেকে নিচে গেলে যেই ব্যাপারটা, বায়ুমণ্ডলের চাপ, বয়লের সূত্র দিয়ে করে যে P1 = P2 নিচে যেই পানির তলদেশের চাপ হচ্ছে P = P+H/ρg। তোমরা জানোই যে এই ধরনের ম্যাথগুলো রয়েছে।
অর্থাৎ আমি সেই ম্যাথগুলো তোমাদেরকে দুইটা টাইপ দিয়ে করিয়েছিলাম, ডুবুরি সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে। এই একটা টাইপ, এই কার সাথে, সমগ্র গ্যাসীয় সূত্রের সাথে। আরেকটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা নির্ণয়। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। শিশিরাঙ্ক এবং আর্দ্রতা নির্ণয় তোমরা জানো যে যে আর্দ্রতা নির্ণয় করার মাধ্যমে আমরা আবহাওয়া সম্পর্কে ধারণা দিতে পারি যে আবহাওয়া কেমন হবে, কোথায় স্বস্তি অনুভব হবে। এই বিষয়গুলো পড়লে আশা করি কমন পড়ে। অর্থাৎ আমি বলতে গেলে যে যে 10টি চ্যাপ্টার আলোচনা করেছি, যে টপিকগুলোর নাম বলেছি, সেই টপিকের ম্যাথ করলে তুমি আশা করি 5টি সিকিউ নর্মালি দিতে পারবে। কেউ যদি বলে যে না এতগুলো অধ্যায় কী করা সম্ভব, এতগুলো অধ্যায় যদি তুমি না করো, তুমি যদি 5টি অধ্যায় করে যাও, তাহলে তোমার কাছে এমন হতে পারে যে চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়ে গেছো, সেই কোশ্চেনটা যদি তুমি না ধরতে পারো, তো তোমার একটা সিকিউ অলরেডি মিস। আর যদি সবগুলো অধ্যায় করে তুমি মেইন টপিকগুলো, যেগুলো একবার অধ্যায়ের বেসিক ম্যাথ, সেগুলো যদি করে যাও, তাহলে তোমার জন্য হবে কি, তুমি অন্তত 8টার ভিতরে 5টি সিকিউ দিতে পারবে। এখানে 8টি সিকিউ থাকবে, 5টি আনসার করতে হবে। ক বিভাগ খ বিভাগ কিন্তু তোমাকে মিল রেখে আসবে না। যেমন তুমি ভেক্টর দিতেছো, ক বিভাগে আসছে স্বাধীনতার মাত্রা কি, খ নাম্বার আসছে যে বৃষ্টির পানি আম পাতাকে ভিজায়, কচু পাতাকে ভিজায় না কেন। এখন কোশ্চেন কোনটা থেকে কোন জায়গা থেকে দিয়ে দেয় এটা তো বলা যায় না। এই জন্য তোমরা ক বিভাগ খ বিভাগ ইউনিট একদম সব অধ্যায়গুলো সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক বিভাগগুলো খুব বুঝে বুঝে পড়ো, একেবারে মুখস্থ না করে জিনিসটাকে রিয়ালাইজ করো, বাস্তবতার সাথে মিলিয়ে নাও, তাহলে তোমাদের জন্য এটা একেবারে ইজি হবে, মনে থাকবে, ওই জায়গায় মনে আসবে, পরীক্ষার হলে মনে আসবে। আমার এই ছোট্ট আলোচনা থেকে যদি উপকৃত হও, দোয়া করি যাতে তোমাদের কমন পড়ে। আর সবাই এই বিষয়গুলো না পড়ে যে হলে যাওয়ার প্রয়োজন নেই, অবশ্যই এগুলো দেখে যেতে হবে, না হলে তো সমস্যা। পরবর্তীতে ফিজিক্স সেকেন্ড পেপার, পরবর্তী ফিজিক্স সেকেন্ড পেপার একটা ছোট্ট ভিডিও দেবো। আর যার কোনো টপিক সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।